বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকে টিউটের শিরোনাম হচ্ছে বেস্ট প্র্যাকটিস টু ইনক্লুড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস ইন ওয়ার্ডপ্রেস। আজকে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেগুলোর মধ্যে হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস থিমে কীভাবে আপনি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএসকে ইনক্লুড করবেন, প্লাগইনে কীভাবে ইনক্লুড করবেন, অ্যাডমিন পেজে কীভাবে ইনক্লুড করবেন এবং লগ ইন পেজে কীভাবে ইনক্লুড করবেন। এছাড়া কন্ডিশনাল কমেন্টসের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস থাকে সেগুলোকে কীভাবে ইনক্লুড করবেন, আর জেকুইরিকে কীভাবে আপনি ফুটারে ইনক্লুড করবেন। জেকুইরি সাধারণত ওয়ার্ডপ্রেস ডিফল্ট জেকুইরি থাকে ইনক্লুডেড অবস্থা, সেটা কল করলে সাধারণভাবে সেটা হেডারে কল হয়। তো আমরা চাচ্ছি যে সেটা ফুটারে কল করব, যে সেটার কৌশল সম্বন্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ। এছাড়া জেকুইরিকে আপনি ইচ্ছে করলে সিডিএন থেকে ইনক্লুড করতে পারবেন। আজকে এইগুলোই আমি দেখানোর চেষ্টা করবো এবং আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আজকে আপনাদের সামনে যে ফাইলটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স পিএইচপি, এই ফাইলে আমরা প্রথমে আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। স্ক্রিপ্ট কীভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমে কীভাবে স্ক্রিপ্টগুলোকে আপনি ইনক্লুড করবেন, এবং সেটা অবশ্যই বেস্ট প্র্যাকটিস হতে হবে। তো আমি শুরু করার আগে শুরুটা বলে নিচ্ছি। এখানে দেখুন আমি এখানে কয়েকটা জেকুইরি কী বলে কাস্টম যে জাভাস্ক্রিপ্ট এখানে আছে, যেমন ম্যাসনারি, প্রিটি ফটো, জেকুইরি মিক্সিটা, আউল ক্যারাসেল, বুটস্ট্র্যাপ, মিন, জেএস, এই যে আমরা যে জাভাস্ক্রিপ্টগুলো দেখছি এগুলোকে কাস্টম জাভাস্ক্রিপ্ট বলা যায়। আমি না তৈরি করলেও কেউ না কেউ এটা কাস্টমভাবেই তৈরি করেছে। তো এই কাস্টম জাভাস্ক্রিপ্টগুলো অবশ্যই কার্যকর হতে হলে তাকে জেকিউরি আপনার ফাইলে জেকিউরি কল করা থাকতে হবে। অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্টগুলো জেকিউরির উপর ডিপেন্ড করে, জেকিউরি না থাকলে, জেকিউরি ইনক্লুড করা না থাকলে এই জাভাস্ক্রিপ্টগুলো কাজ করবে না। সেই জন্য এই জেকিউরিকে বলা হয় ডিপেন্ডেন্সি। কার ডিপেন্ডেন্সি? এই ম্যাসনারি, প্রিফটো, জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলোর ডিপেন্ডেন্সি হচ্ছে জেকিউরি। জেকিউরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। এছাড়া জাভাস্ক্রিপ্টের আরও অনেক লাইব্রেরি আছে, আপনারা জানেন, যেমন প্রোটোটাইপ, মোটুলস ইত্যাদি। আমি এখানে যে কটা ফাইল দেখাচ্ছি সেগুলো সবগুলো জেকিউরির উপর ডিপেন্ডেন্ট। তবে অন্য অনেক ফাইল থাকতে পারে জাভাস্ক্রিপ্টের যারা অন্যান্য প্রোটোটাইপ বা জেকিউরি ইউআই কোর এগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে পারে। তো সেটা সমস্যা না, সেটা আমরা একটা নিয়ম জেনে রাখবো, তারপর আমরা অন্যগুলা তৈরি করতে পারবো। তো এখানে আমি ডিপেন্ডেন্সি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা দেখি যে আমরা কিভাবে, আরেকটা কথা এখানে বলে নিতে হচ্ছে যে এখানে আমি যে জেকিউরিটা কল করেছি সেটা হচ্ছে আমার নিজস্ব ফোল্ডারের ভিতরে এই জেকিউরিটা আছে এবং আমি সেটাকে কল করেছি। আবার এখানে সিডিএন থেকে কল করা হয়েছে, এটা সিডিএন থেকে কল করা হয়েছে এবং এটা ফলব্যাক হিসেবে আমার ফাইল থেকে, ফোল্ডার থেকে এটা কল করা হয়েছে। তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার এটা না করাই উচিত। ওয়ার্ডপ্রেস নিজস্বভাবে জেকিউরি সহ এবং আরও কয়েকটা লাইব্রেরি তারা ইনক্লুড করে রেখেছে ডিফল্টভাবে, কেননা তারা জানে যে জেকিউরির মতো কিছু ফাইল যে লাইব্রেরি আছে যেগুলো ডিপেন্ডেন্সি হিসেবে খুব অহরহ ব্যবহৃত হয়। সেই অহরহ ব্যবহৃত ফাইলগুলোকে বা স্ক্রিপ্টগুলোকে তারা ডিফল্টভাবে ইনক্লুড করে রেখেছে। সেই জন্য তাদের ইনক্লুডেড যে ডিফল্ট জেকিউরিটা আছে সেটাই আমাদেরকে কল করতে হবে এবং সেটাই মঙ্গলজনক। কেননা ওরা যে জেকিউরি কল করে আছে সেটা নো কনফ্লিক্ট মোডে কল করা হয়েছে, যাতে অন্য কোনো লাইব্রেরি আপনি যদি কল করার প্রয়োজন হয়ও তাহলেও তাদের জেকিউরির সাথে কনফ্লিক্ট করবে না। এটা নো কনফ্লিক্ট মোড। এই জন্যই তারা রিকমেন্ড করে যে আপনারা ওদের জেকিউরিটা কল করার জন্য অবশ্যই তারা রিকমেন্ড করে, যাতে অন্য কোনো জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো প্লাগইন যদি এই থিমে লাগানো হয় তাহলে যাতে কনফ্লিক্ট না করে সেটাই তারা রিকমেন্ড করে। আমরা সেটাই করব। তবে তারপর আমার যদি প্রয়োজন হয়, আমরা আমাদের মতো যেটা জাভাস্ক্রিপ্ট যদি আমাদের প্রয়োজন মনে করি তাহলে আমরা সেটাও কল করতে পারবো, সেটাও আমরা দেখব কীভাবে কল করা যায়। এছাড়া এখান থেকে যেভাবে সিডিএন থেকে কল করা হয়েছে এবং সেই কৌশল সম্বন্ধে আমরা আজকে এটা দেখার চেষ্টা করব। তো আপনি কীভাবে বুঝবেন? প্রথমে আপনার কাজ হবে যে আপনি যে কাস্টম জাভাস্ক্রিপ্টগুলো নিয়েছেন সেই কাস্টম জাভাস্ক্রিপ্টগুলোর যে ডিপেন্ডেন্সি যেটা আছে, ডিপেন্ডেন্সিগুলো আপনি কীভাবে বুঝবেন যে এই ডিপেন্ডেন্সি আপনার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা আছে কিনা বা ইনক্লুডেড করা আছে কিনা, এটা আপনাকে আগে দেখে নিতে হবে যে এটা আসলে আপনার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেখানে ইনক্লুডেড অবস্থায় আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব, আপনারা জানেন আমরা আমি যেখানে সি ড্রাইভে গেলাম, XAMPP গেলাম, STDocs এটাতে গেলাম, তারপর আপনি যে ফোল্ডারে আপনার এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছেন সেটাকে ওপেন করুন। সেখান থেকে WP ইনক্লুডসে যান, তারপর JS, তারপর jQuery। এখানে দেখতে পাবেন এরা যে
জেএস জাভাস্ক্রিপ্ট বা jQuery লাইব্রেরিগুলো তারা ইনক্লুড করে রেখেছে, সেগুলোর একটা লিস্ট এখানে দেখতে পাবেন। এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে তাদের ইনক্লুডেড জাভাস্ক্রিপ্ট আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে jQuery জেএস আমাদের যেটা প্রয়োজন সেটা আছে। যদি দেখেন এবং এটা আমরা অন করব, ওপেন করে দেখবে আর ভার্সন সংখ্যাটা কত এখানে যা আছে। তাহলে আমরা দেখব প্রথমে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে কাস্টম জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলোর যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সিটা আমাদের ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি ইনক্লুডস jQuery এই ফাইলের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে সেটার ভার্সন কত। কেন দেখবেন? কারণ আপনি যে ইনক্লুড করেছেন আপনার যে কাস্টম জাভাস্ক্রিপ্ট সেগুলা ইনক্লুডেড যে তারা যে ভার্সনগুলো সাপোর্ট করে সেই ভার্সন আর আমাদের এই ইনক্লুডেড ভার্সন এক কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। তো ধরে নিলাম আমাদের এটা এক, এভাবে আপনি এটা দেখে নেবেন। তো দেখার পরে আমরা এখান থেকে আমি একটা ধরুন আমরা বুটস্ট্র্যাপ জেএসটা আমরা আজকে ইনক্লুড করে দেখাবো আর আপনারা অন্যভাবে ইনক্লুড করে নেবেন। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্টেন্ট থিমস, আমাদের যে থিম ফোল্ডারটা আছে সেটাতে ঢুকবেন। সেখানে একটা functions.js PHP এই ফাইলটা তৈরি করবেন এবং সেটাকে ওপেন করবেন। তো আমি এখানে দুইটা জিনিস লিখে রেখেছি যে PHP-তে দুই রকমের ফাংশন আছে, এটা আমাদের জানা দরকার আছে, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। তো দুইটা জিনিস হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন এবং বিল্ট ইন ফাংশন। এই দুইটা ফাংশন PHP-তে ব্যবহার করা হয়। তাহলে ফাংশন দুই রকমের, ইউজার ডিফাইন্ড ফাংশন এবং বিল্ট ইন ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশন, আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখবো এখন। PHP ট্যাগটা আমি লিখে নিলাম, সরি। এটা হচ্ছে PHP ট্যাগ, আপনারা জানেন FUNCTION ফাংশন। এই শব্দটা আমি লিখলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা কিওয়ার্ড এইভাবে বুঝবো যেভাবে যে এখানে শব্দটা লেখার পর যদি নীল রং হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা একটা কিওয়ার্ড। ফাংশন লিখবো, তারপর এটা আমি আমার ইচ্ছে মতো একটা নাম দেবো এখন। যেমন আমি নাম দিচ্ছি আমরা স্ক্রিপ্ট একটা নাম দিলাম, তারপর দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দুটো সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে আমরা এই যে আমি একটা ফর্ম লিখলাম, যেটা একটা ফাংশন লিখলাম, তারপরে আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম, এখানে একটা নাম, এটাই ইচ্ছা মতো আমার নাম দিলাম, তারপর দুটো ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই পুরোটা যে আমি যে ফাংশন, এটা একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা আপনি আপনার ইচ্ছে মতো ফাংশন তৈরি করে নিতে পারবেন, সেই জন্য এটা ইউজার ডিফাইন্ড। তো এই ফাংশনের মাঝে যে দুটো এই ফার্স্ট ব্র্যাকেট আপনি দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখবেন সেটাকে বলা আর্গুমেন্ট। আর দুটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যেই কোডগুলো আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই কোডগুলোকে আমরা এর মাঝে লিখতে পারবো। আর এর নিচে আমরা আমাদের একটা ফাংশন লিখছি, দেখেন অ্যাড অ্যাকশন নামে আমি একটা ফাংশন এখানে লিখলাম। এই ফাংশনটা লেখার সিস্টেম আর এই ফাংশনটা লেখার সিস্টেম কিন্তু এক না। এটাই আমি ফাংশন কিওয়ার্ড লিখেছি, এখানে কোনো কিওয়ার্ড লিখিনি। এখানে অ্যাড অ্যাকশন লিখলাম, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এইভাবে যেভাবে যে ফাংশন লেখা হয় সেটা বলে বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা আমি ইচ্ছা মতো তৈরি করতে পারবো না, এটা ওয়ার্ডপ্রেসেই ডিফল্টভাবে এই ফাংশনগুলো তৈরি করা আছে, সেই জন্য বলে এগুলাকে বলে বিল্ট ইন ফাংশন। এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখতে হবে এবং এর মাঝে যে প্যারামিটার, এর মাঝে যেগুলো লেখা হবে সেগুলো হচ্ছে প্যারামিটার। তো এটাতে আছে 4টা প্যারামিটার, আমি 4টা প্যারামিটারের মতো লিখে রাখতেছি। এই যে 4টা প্যারামিটার এখানে আছে, এই প্যারামিটারগুলো নির্দিষ্ট করা এবং এদের কাজও নির্দিষ্ট করা, এগুলো আমরা ইউজার হিসেবে আমরা এটাগুলো পরিবর্তন করতে পারবো না, সেই জন্য এগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। আর তাহলে আমরা এই একটি ফাংশন তৈরি করলাম, ইউজার ডিফাইন্ড ফাংশন স্ক্রিপ্ট ফর থিম, অর্থাৎ থিমের ভিতরে স্ক্রিপ্ট আমরা ইনক্লুড করার জন্য যে ফাংশনটা তৈরি করলাম। এবার এর ভিতরে আমরা লিখলাম
আমি এখানে দুটি ফাংশন লিখলাম, একটা হচ্ছে WP রেজিস্টার স্ক্রিপ্ট আর একটা WP NQ স্ক্রিপ্ট। দুটি ফাংশন, এই দুটি ফাংশন হচ্ছে বিল্ট ইন ফাংশন। আপনারা বুঝতেই পারছেন যে বিল্ট ইন ফাংশনের সিস্টেম এখন থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যেখানে আমি কোনো ফাংশন কিওয়ার্ড লিখিনি, সুতরাং এটা একটা বিল্ট ইন ফাংশন, এটা তৈরি করা আছে ওয়ার্ডপ্রেসেই, আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে যাচ্ছি যে স্ক্রিপ্টকে আমরা ইনক্লুড করব আমাদের ফোল্ডারে, আমাদের টেমপ্লেট ফাইলে এই স্ক্রিপ্টগুলোকে ইনক্লুড করব, চেষ্টা করব। আর ইনক্লুড করার জন্য আমাদেরকে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করলাম, তার ভিতরে দুটি বিল্ট ইন ফাংশন লিখলাম, একটা রেজিস্টার তারপর এনকিউ। প্রথমে আমাদেরকে স্ক্রিপ্টগুলোকে রেজিস্টার করে নিতে হবে, তারপর সেটাকে এনকিউ করতে হবে। এনকিউ মানে হচ্ছে লাইনে দাঁড় করানো। আর রেজিস্টার মানে কি? রেজিস্টার যেমন ধরেন আমরা যখন পাবলিক পরীক্ষা দিতে যাই তখন কি হয়, আমাদেরকে পাবলিক পরীক্ষা দেওয়ার প্রথম ধাপই হচ্ছে আমাদের নাম ঠিকানাগুলোকে রেজিস্টার করে নিতে হবে। আমাদের নাম ঠিকানা রেজিস্টার করার ফলে পরীক্ষকরা জানতে পারেন যে এই নামে একজন পরীক্ষার্থী এইবার পরীক্ষা দিতে আসছে। তো সেই রেজিস্টার মানে নিবন্ধন করলাম। নিবন্ধন করার পর আমাদের কাজ হয় নির্দিষ্ট পরীক্ষার দিন নির্দিষ্ট স্থানে যে সিট নাম্বার আমাকে দেয়া হবে সেই সিট নাম্বারে আমি ওখানে নিজেকে শো করব এবং সেখানে পরীক্ষা দেওয়ার জন্য যাব, ওখানে বসে পরীক্ষা দেব। ঠিক আপনি ওয়ার্ডপ্রেসের ঠিক একই জিনিস, আপনি যে কোনো কাস্টম পোস্ট যেমন কাস্টম মেনু এগুলো যখন আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রথমে সেটাকে রেজিস্টার করে ওয়ার্ডপ্রেসকে জানিয়ে দিতে হবে যে এই নামে একটি কাস্টম মেনু বা কাস্টম পোস্ট আছে। তারপর আপনাকে কি করতে হবে, যে এইখানে মেনু বা পোস্ট আপনি দেখাতে চাচ্ছেন সেইখানে নির্দিষ্ট কোড লিখে সেখানে সেটাকে শো করবেন। এই দুটি ধাপ আপনি মাথা রাখবেন, রেজিস্টার করবেন তারপর শো করবেন। ঠিক এখানেও দুটি ধাপ আছে, যেটা হচ্ছে প্রথমে আমরা স্ক্রিপ্টগুলোকে রেজিস্টার করব, তারপর এনকিউ করব। রেজিস্টার করে বুঝিয়ে দেব যে এই নামে আমাদের একটা স্ক্রিপ্ট আছে, এবং সেটাকে এনকিউ করার মানে হচ্ছে সেটাকে আমাদেরকে এই জায়গায় যে আমি বারবার এই জায়গায় যে লাইন একটার পর একটা এই লাইনে আমরা এটাকে এনকিউ করব, লাইনে দাঁড় করিয়ে দেব, সেই জন্য এনকিউ করব। তো এখানে দেখেন যে রেজিস্টার করা একেবারে অপরিহার্য নয়, আপনি রেজিস্টার না করেও শুধু এনকিউ করে আপনি এই স্ক্রিপ্টকে শো করতে পারবেন। তবে রেজিস্টার এটার উপকারিতা স্ক্রিপ্টের জন্য কি আমি আসলে ঠিক জানি না, তবে সিএসএস যেটা আমরা পরবর্তী যেটা দেখবো আর কি, তো সিএসএসের ক্ষেত্রে রেজিস্টার করার প্রয়োজন আছে। যেমন যদি দেখেন আপনার একটি সিএসএসকে যদি আপনি একাধিক জায়গায় কল করার প্রয়োজন হয়, যেমন আপনি থিমেও কল করলেন, ইনক্লুড করলেন, আবার আপনার প্লাগইনও ইনক্লুড করার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনাকে সিএসএসকে রেজিস্টার করে নিতে হবে, তারপরে এনকিউ করতে হবে। আর যদি আপনি একটা সিএসএসকে আপনি শিওর থাকেন যে আর দ্বিতীয়বার সেটাকে আর ব্যবহার করা হবে না, তাহলে আপনি রেজিস্টার ছাড়াই সিএসএসকে এনকিউ করতে পারবেন, সেখানে রেজিস্টার করা অপরিহার্য নয়। অর্থাৎ একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হলে, প্লাগইনে থিমে একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হলে আপনাকে রেজিস্টার করবেন, তারপর এনকিউ করবেন। তো আমি এখানে স্ক্রিপ্টের ক্ষেত্রেও আমি এই নিয়মটা মেনে চলছি যে প্রথমে রেজিস্টার করেন তারপর এনকিউ করবেন। এটা করার কারণ হচ্ছে এটা আমি টিউট প্লাসে যে টিউটোরিয়াল দেখেছি সেটাতে এটা বেস্ট প্র্যাকটিস হিসেবে বলা হয়েছে, তবে কোনো কারণ বলা হয়নি স্ক্রিপ্টের ক্ষেত্রে। তা আমি তাদের জিনিসটি অনুসরণ করলাম, তাও সমস্যা নেই, আমরা বেস্ট প্র্যাকটিস করছি। রেজিস্টার না করেও হয়, তবে আমরা রেজিস্টার করে নিলাম। তো রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখি আর প্যারামিটারগুলো কী কী আছে। এর 5টা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার হ্যান্ডেল নেম। প্রথম হচ্ছে হ্যান্ডেল, এটা একটা স্ট্রিং। তারপর সোর্স, এটা একটা স্ট্রিং। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যারে, এটা ডিপেন্ডেন্সি। আমি কিছুক্ষণ আগে যে ডিপেন্ডেন্সির কথা বললাম সেই ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দিতে হয়। এরপরে যেটা হচ্ছে ভার্সন হচ্ছে একটি স্ট্রিং। তারপর যেটা হচ্ছে ইনফুটার, আপনি ফুটারে কল করবেন নাকি হেডারে কল করবেন, এটার জন্য এখানে এই প্যারামিটারটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা 5টা প্যারামিটার দেখলাম, আমরা একটা একটা করে প্যারামিটার লিখি। হ্যান্ডেল হচ্ছে কি? হ্যান্ডেল হচ্ছে এটা আমি মনে করেন আমি একটা বুটস্ট্র্যাপ এটাকে আমি আজকে এনকিউ রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার জন্য এটার একটা আমি নাম তৈরি করব, যে নামটা আমি আমার ইচ্ছা মতো তৈরি করতে পারি, সেই নামটাই হবে হ্যান্ডেল নেম। এই হ্যান্ডেল নেমটা আপনি এখানে ইচ্ছা, যেমন আমি বুটস্ট্র্যাপ জেএসএসকে আমি এখানে লিখতে পারি যে বুট জেএস, আমি এভাবে লিখতে পারি হ্যান্ডেল নেমে বুট জেএস। এই নামটা মনে রাখবেন, এটা আপনি তৈরি করলেন, আপনি ইচ্ছা মতো তৈরি করলাম, তবে পরবর্তী সময়ে এই নাম দিয়ে সে পরিচিত হবে, অর্থাৎ এরপরে আপনার প্রয়োজন হলে এই নামটি আপনাকে ব্যবহার করতে হবে। এরপর থেকে সে পরিচিত হবে বুট জেএস নাম দিয়ে। তারপর আমরা সোর্স হচ্ছে একটা পাথ, অর্থাৎ কোন পাথ বরাবর আমাদের এই ফাইলটা আছে।
আমাদের ফাইলটা আমি প্রথম থেকে দেখব যে কীভাবে। আমরা প্রথমে কি করি, সি ড্রাইভে ঢুকলাম, তারপর XAMPP, তারপর htdocs, তারপর আমাদের যে ফোল্ডারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেই ফোল্ডারটা ঢুকলাম, তারপর ঢুকলাম WP কন্টেন্ট, তারপর থিমস, তারপর স্টিউট। এইটা হচ্ছে আমাদের থিম ডিরেক্টরি। এই থিম ডিরেক্টরি আসার জন্য যে পাথটা তৈরি হয়েছে সেই পাথটাকে একটি ফাংশন দ্বারা করা যায়। সে ফাংশনটা হচ্ছে get template directory URI। এটা একটা ফাংশন। এই ফাংশন দ্বারা আপনার এখানে আমি একটা ডট চিহ্ন দিলাম, স্ল্যাশ দিলাম। এই ফাংশন আমি যতটুকু লিখলাম একটু পর্যন্ত, যে এই ফাংশন দ্বারা আমি যে পাথটা দেখালাম থিম ডিরেক্টরিতে ঢোকার জন্য এই পাথটা ব্যবহার করা একটা ফাংশন দিয়ে। ফাংশন দেওয়ার মানে হচ্ছে একটি ওয়ার্ডপ্রেসে এখান থেকে এই পুরো পাথ বরাবর ঢুকে থিম ডিরেক্টরিতে ঢুকলো। এখন আমাদের ফাইলটা কোথায় আছে, জেএস ফোল্ডারে বুট মিন জেএস নামে। তাহলে আমরা জেএস ফোল্ডার যেহেতু এখানে একটা স্ল্যাশ দিলাম, এরপরে আমি ডট দিয়ে যে কনকেট করলাম, এরপরটা স্ট্রিং যেহেতু এটাকে একটি দুটি কোটেশন চিহ্নের মাধ্যমে রাখতে হবে। স্ট্রিংয়ের কি আপনারা জানেন, স্ট্রিংয়ের জন্য কোটেশন চিহ্ন দিতে হয়। তো এখানে দিলাম জেএস, তারপর হচ্ছে আমাদের নাম বুটস্ট্র্যাপ ডট মেন ডট জেএস। তো এই নামটা আপনারা কপি করে রাখবেন, কারণ কপি করে না নিলে আপনার হয়তো এটা ভুল হতে পারে, সেই জন্য কপি করে নেওয়াটাই উচিত। আমি এখান থেকে কপি করে নিচ্ছি এটার নামটা। আপনি ইচ্ছা করলে এখান থেকে এই পার্টটা কপি করে নিতে পারেন। তো নিলাম। এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমি একটা অতিরিক্ত স্ল্যাশ দিয়েছি, এখানে এই স্ল্যাশটা ওখানে নাই। স্ল্যাশ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা যে পাথ আমাদেরকে করবে, রিটার্ন করবে, যে পাথটা রিটার্ন করবে সেখানে স্ল্যাশ থাকে না, সেই জন্য আমাদেরকে একটা স্ল্যাশ অতিরিক্ত দিয়ে দিতে হয়। আর ফাংশনের পর একটা ডট চিহ্ন দিয়ে কনকেট করলাম, কনকেট করার পর এই পাথটাকে একটি স্ট্রিং হিসেবে নেওয়া হয়েছে দুটি কোটেশন চিহ্নের মধ্যে। তারপর ভিতরে পাথটা আমি লিখে দিলাম, একটি স্ল্যাশ অতিরিক্ত স্ল্যাশ দিয়ে পাথটা লিখে দিলাম। এটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, এখান থেকে এটা কপি করে নেবেন, এখান থেকে নেবেন, কারণ এখান থেকে আমি দেখানোর জন্য লিখলাম, এইখানে কপি করে নেবেন আর ওখানে দিয়ে দিবেন। তাহলে এই যে লিখলাম আমরা, এটা একটা পাথ হলো, এটা সোর্স। এরপর অ্যারে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে ডিপেন্ডেন্সি। এটার ডিপেন্ডেন্সি কি আমরা দেখেছি, jQuery হ্যান্ডেল নেম হচ্ছে jQuery, ছোটো হাতের JQUERY jQuery। যদি আপনার যে আমরা যে বুটমিন জেএসটা ব্যবহার করলাম, এখানকার যেই আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট আপনি ব্যবহার করছেন, এটা যদি একাধিক ডিপেন্ডেন্সি থাকতেই পারে, যদি থাকে তাহলে সেটাকে কমা দিবেন, কমা দিয়ে আবার একটা দুটি কোটেশন মার্কস লিখবেন। তারপর ধরলাম আমি একটা বোঝানোর জন্য jQuery UI কো। যদি এভাবে একাধিক ডিপেন্ডেন্সি থাকলে আপনি কমা দিয়ে এভাবে একাধিক ডিপেন্ডেন্সি আপনি দিতে পারবেন। আর আমরা এখানে ডিপেন্ডেন্সি যে নামটা দিলাম এটা হচ্ছে ওই ডিপেন্ডেন্সির হ্যান্ডেল নেম, অর্থাৎ আমরা এখানে যে jQuery এটা ডিপেন্ডেন্সি আর এই ডিপেন্ডেন্সি হ্যান্ডেল নেম হচ্ছে jQuery, সেটাই আমরা এখন এখানে লিখলাম। তবে সেখানে বড় হাতে লিখবেন না, এটা ছোটো হাতে, এটা হ্যান্ডেল নেম, ডিপেন্ডেন্সির হ্যান্ডেল নেম লিখলাম। তারপর ভার্সন কীভাবে পাবেন, ভার্সন পাবেন আপনি যেটাই, যেমন আমি এটা ওপেন করে দেখব এখানে ভার্সন সংখ্যা কত আছে, 3.11। এটা কপি করলাম, এটা কপি করে এখানে কপি করে দিয়ে দিলাম। তো ভিটা কেটে দিবেন। দেখেন এটা যদিও সংখ্যা, কিন্তু এখানে দুটি কোটেশন মার্কসের ভিতরে রাখার কারণে এটা হয়ে গেছে স্ট্রিং। সেটা সংখ্যা হোক আর যাই হোক, সেটা যদি আপনি কোটেশন চিহ্নের মধ্যে রাখেন তাহলে সেটা হবে স্ট্রিং। আর ইনফুটার বলতে বোঝানো হচ্ছে আমরা আমাদের এই jQueryটা, আমাদের বুটস্ট্র্যাপ মিন jQueryটা আমাদের কোথায় কল করা আছে, অবশ্যই এটা ফুটারে কল করা আছে বিধায় আমরা এটাকে দেব ইনফুটার দেব ট্রু, অর্থাৎ আমরা ফুটারেই কল করতে চাচ্ছি। তাহলে এই জন্য ফুটার হলে ট্রু। আর যদি আপনি চান যে আপনার এই জাভাস্ক্রিপ্টটা হেডারে কল হবে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন ফলস। তো সরি, এখানে ট্রু ফলস এটা হচ্ছে বুলিয়ান মান, সেই জন্য এটাকে আপনি কখনো ইয়েতে দিবেন না, এটা ছাড়া লিখতে হবে, স্ট্রিং ছাড়াই লিখতে হবে। তো এইভাবে এখন এটা হলো রেজিস্ট্রি স্ক্রিপ্ট করলাম। এবার আমরা এনকিউ করব। এনকিউ করার জন্য আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র
আপনার বুট জেএস আপনার এই হ্যান্ডেল নেমটা আমি এখানে আপনি এটা লিখে দিবেন। অবশ্যই ভুল করবেন না, বানান ঠিকমতো লিখবেন। লক্ষ্য করুন WP রেজিস্ট্রি স্ক্রিপ্ট এই ফাংশনটির যে কয়টা প্যারামিটার আছে WP ইনকিউ স্ক্রিপ্টের একই প্যারামিটার, এই 5টা প্যারামিটার এই স্ক্রিপ্ট এই এনকিউ স্ক্রিপ্টেরও আছে। তবে যেহেতু আমরা রেজিস্টার করলাম এই প্যারামিটারগুলো ব্যবহার করে, সেহেতু এক্ষেত্রে আর সেই প্যারামিটার সবগুলো আপনাকে দিতে হবে না, এখানে দিতে হবে শুধুমাত্র এর হ্যান্ডেল নেমটাই দিতে হবে। যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন, এখানে যদি রেজিস্টার আমি না করতাম তাহলে এখানকার যতগুলো প্যারামিটার সবগুলো প্যারামিটার আমাকে এখানে দিয়ে দিতে হতো। যদি সবগুলো না রিকোয়ার্ড না, এখানে রিকোয়ার্ড হ্যান্ডেল নেম, সোর্স রিকোয়ার্ড, ডিপেন্ডেন্সি করতে পারেন, না থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের রেজিস্টার এবং এনকিউ। এরপর অ্যাড অ্যাকশনে কী করবেন? অ্যাড অ্যাকশনে আপনি প্রথমে দিবেন এটার অ্যাড অ্যাকশনটা আপনার মুখস্থ রাখতে হবে। এটা একটা ফাংশন WP এনকিউ স্ক্রিপ্টস। লক্ষ্য করুন এটা হচ্ছে WP এনকিউ স্ক্রিপ্ট আর এটা হচ্ছে WP এনকিউ স্ক্রিপ্টস। এটা হচ্ছে এটার অ্যাকশন হুক। অ্যাড অ্যাকশনের প্রথমটা হচ্ছে অ্যাকশন হুক, তারপরটা হচ্ছে আমাদের যে কাস্টম ইউজার ডিফাইন্ড যে ফাংশনটা তৈরি করেছি সেটার নাম, ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে প্রাধান্যতা। প্রায়োরিটি হচ্ছে একটি ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 10। এখন এই প্রায়োরিটির মানে হচ্ছে যে আপনার এই স্ক্রিপ্টটা আমরা যে এনকিউ করলাম এটা কতটা প্রাধান্য পাবে। 10 হচ্ছে সর্বনিম্ন প্রাধান্য। আপনি যদি আচ্ছা তাড়াতাড়ি আরও দ্রুত সেটাকে লোড করাতে চান তাহলে 10-এর থেকে নিচে আসবেন, আরও দ্রুত হলে দিবেন 9, আরও দ্রুত চাইলে সেটা দিবেন 8। অর্থাৎ আপনি যত নিচে নামবেন তত সেটার দ্রুত লোড হবে, এই প্রাধান্য পাবে লোড হওয়ার ক্ষেত্রে। সেটা আপনি দিতে পারেন এবং না দিলেও না দিতে পারেন। আমরা না দিলাম, এটা নাও দিতে পারেন। আর এরপরে যেটা হচ্ছে আমি এটা আপাতত দিয়ে রাখলাম। এরপরে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড আর্গুমেন্টস, অর্থাৎ এই অ্যাডাকশন প্যারামিটার, এই অ্যাডাকশন ফাংশনটা কয়টা আর্গুমেন্ট গ্রহণ করতে পারবে। এর ডিফল্ট হচ্ছে 1। এটা একটা প্যারামিটার ডিফল্টভাবে গ্রহণ করতে পারে, ডিফল্ট 1। আপনি প্যারামিটার এটা কতগুলা আর্গুমেন্ট গ্রহণ করতে পারবে? একটা। আর যদি দুইটা দেন তাহলে দুইটা আর্গুমেন্ট গ্রহণ করতে পারবে। এটা নিয়ে আমি খুব ভালো জানি না, সেই জন্য আমি ব্যাখ্যা করতে পারছি না। তো এটুকু পর্যন্ত আমি ভালো করে জানি। 9 দিলাম, এটা আমি দিলাম না, প্রাধান্য দেওয়ার প্রয়োজন হলে আপনি এভাবে দিয়ে নেবেন। তো আমরা সাধারণত এই দুইটাই ব্যবহার করি। হ্যান্ডেল এটা হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম দিবেন, আর এটা একটা অ্যাকশন হুক। এই হুক বরাবর এই ফাংশনটা কাজ করবে। এই অ্যাকশন হুক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন আপনারা জানেন কোনো কোনো জায়গায় ইনিট হয়, INIT, এখানে হচ্ছে WP এনকিউ স্ক্রিপ্টস। তো আমরা এভাবে আমরা কি করলাম, একটি বুটস্ট্র্যাপের কাস্টম জিএসএসকে আমরা রেজিস্ট্রেশন করলাম, এনকিউ করলাম, তারপরে সেটাকে কার্যকর করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ধরেন আপনি যে যে জাভাস্ক্রিপ্টটা আপনি এনকিউ করতে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এটার কোনো নেই, ডিপেন্ডেন্সি নাই, তাহলে কি করবেন? তাহলে আপনি পুরো অ্যারেটাকে এভাবে খালি রেখে দিবেন। মানে আর ডিপেন্ডেন্সি নাও থাকতে পারে, কোনো জাভাস্ক্রিপ্ট তার ডিপেন্ডেন্সি নাই, সে নিজেই একাই চলতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যারেকে ফাঁকা রাখবেন। আর আচ্ছা আমরা যেটা যতটুকু করলাম একটু আমরা একটু দেখে নিই কী হচ্ছে। এটা দিলাম আমরা, আমাদের এখানে আমাদের বুটস্ট্র্যাপ শুধু jQuery ডিপেন্ডেন্ট, সেই জন্য শুধু jQueryকে রাখলাম, এগুলো কেটে দিলাম। তো এবার আমরা সেভ করলাম, আমরা দেখি আমাদের সোর্স ফাইলে কী পরিস্থিতি হয়। আমাদের যে বুটস্ট্র্যাপটা যেটা আমাদের এটা আমরা বের করি বুটস্ট্র্যাপস। এটা সোর্স ফাইল বের করলাম, Ctrl+U।
দেখুন আমাদের বুটস্ট্র্যাপ, এটা আমাদের আগের যে বুটস্ট্র্যাপ জেএস থেকে বুটস্ট্র্যাপ মিন জেএস আমরা করেছিলাম সেটা আগের। তো এখন আমরা আমাদের নতুনভাবে সেটা বুটস্ট্র্যাপ মিন জেএসকে আমরা কল করেছি। তো এখনও আমরা এটা দেখে নাই। আমরা ইচ্ছা করলে প্রথমে এখন আমরা এটাকে সেভ করি, তারপর দেখি কি পরিস্থিতি হয়। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা বোধহয় ভুল জায়গায় করেছি খুব সম্ভবত। আমাদের এটা এসেছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। লক্ষ্য করুন আমরা যে বুটস্ট্র্যাপ মিন, এই যে এখানে এটা এসেছে বুটস্ট্র্যাপ মিন জেএস, এটা ভার্সন নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের এনকিউ করা আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন দেখেন, আমি আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগছে যে এখানে আমি এটাকে এনকিউ করলাম, রেজিস্ট্রি করলাম, এনকিউ করলাম, কিন্তু আমাদের যে কিউ এটা সেটাকে করলাম না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যখন এটার ডিপেন্ডেন্সি, কোনো কাস্টম জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি হিসেবে এখানে অ্যারে দিয়ে সেই হ্যান্ডেল নেমটা দিবেন, যে কিউরি হ্যান্ডেলটা আমি দিয়েছি, সেই ক্ষেত্রে আপনাকে আর সেই যে কিউরিটাকে এনকিউ রেজিস্টার কিংবা এনকিউ কিছুই করতে হবে না, সেটা অটোমেটিক ইনক্লুডেড হয়ে যাবে। কেননা ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে সেটা এনকিউ করা এবং রেজিস্টার এবং এনকিউ করা আছে। আপনি শুধু এখানে ডিপেন্ডেন্সি নাম দিবেন, তাহলে আপনাকে কোন আর এটাকে আর আলাদাভাবে এনকিউ করতে, রেজিস্টার করতে হবে না কিংবা এনকিউ কিছুই করতে হবে না, সেটা হয়ে গেছে। এখন কত প্রশ্ন হচ্ছে যে কোথায় হলো, আমরা এখানে কোথায় পাবো? এখন আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে সেই যে কিউটা হেডারে কল হয়েছে, এটা অটোমেটিক হেডারেই হচ্ছে। এখন আমরা এটাকে চেষ্টা করব, দেখি কোথায় হয়েছে। এই যে কিউরি 1.11 মাইগ্রেট জেএস, মাইগ্রেট এটা, এই দুইটা হচ্ছে আমাদের যে কিউরি। এটা কোথায় হয়েছে? হেডারে। এখন আমরা দেখব যে কিভাবে এটা হেডার থেকে নামিয়ে না যায়। হেডার থেকে আমরা চাচ্ছি আমাদের ফুটারে হতে হবে, কারণ আমাদের মূল জিনিসটা হচ্ছে ফুটারে। আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে ফুটারে করেছি, এখানে আমাদের কল করা হচ্ছে ফুটারে। তো আমি একটা কাজ করি, আমাদের এটা আপাতত আচ্ছা থাকুক, এটা আপাতত এখানে থাকুক। আর আমাদের বুটস্ট্র্যাপটা এটা কেটে দিবেন, এটা কেটে দিলাম, এটা আমাদের এখন প্রয়োজন নাই। এটা আমরা কল করেছি, আর এটা আমি কাটবো পরে, এটা আমার এই ইয়েটা প্রয়োজন আছে, সেই জন্য এটা কাটলাম না। তো এটা থাকুক। তাহলে আমরা এবার কি করব? ফুটারে কল করার চিন্তা করব। তার আগে আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে মনে করেন আপনার ডিপেন্ডেন্সি ভার্সনটা আপনার নাই, জানা নাই। অনেক সময় দেখা যায় ওরা ভার্সন সংখ্যা দেয় না, আপনার জানা নাই। তো ভার্সন সংখ্যা কেন দিবেন? এটা দেওয়া রিকোয়ার্ড না, এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার না। আসলে এটা দিলে যারা ডেভেলপ করবে তার জন্য সুবিধা হবে যে তারা বুঝতে পারবে আপনি কোন কাস্টম স্ক্রিপ্টের কোন ভার্সনটা ব্যবহার করেছেন, সেইভাবে তারা কাজ করতে পারবে। তো আপনি যদি দেখেন যে আপনার ভার্সন নাম্বারটা নাই, আপনার জানা নাই, বা আপনি ওপেন করে দেখলেন, এইভাবে আমরা যেভাবে ওপেন করলাম, অনেক সময় এই ভার্সনটা দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি দুটি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে ইচ্ছা করে নাল দিতে পারেন, নাল মানে নাই। তো নাল দিলে কী হয় সেটাও আমরা দেখব। নাল দিলাম, নাল দিলে ঘটনাটা কী দাঁড়ায়, এটা আমি সেভ করলাম, সোর্স ফাইলে গেলাম।
আমরা দেখব যে নাল দিলে কি হয় আর নাল না দিয়ে অন্যটা দিলে কি হয়। এখানে নাল, আমি এখানে ভার্সন সংখ্যা দিয়েছি, ভার্সন সংখ্যা এসেছে, এবার আমি নাল দিলাম, দেখি এটা কি হয়। দেখেন যদি নাল দেন, নাল দিলে আপনার এখানে কোনো ভার্সন সংখ্যা দেখাবে না, শুধু বুটস্ট্র্যাপ মিন যে দেওয়া আছে, কোনো ভার্সন সংখ্যা দেখাচ্ছে না। এছাড়া আপনি যদি নালের জায়গায় যদি ফলস দেন তাহলে কি হবে? যদি ফলস দেন তাহলে আপনি যে ওয়ার্ডপ্রেস যে ভার্সনে ব্যবহার করছেন, লক্ষ্য করুন, আপনি যদি যে ওয়ার্ডপ্রেসে যে ভার্সনটা ব্যবহার করছেন, ওয়ার্ডপ্রেসের সেই ভার্সন সংখ্যাটাই আপনার এখানে ফলস দিলে আপনার এইখানে সেই ভার্সন সংখ্যাটাই দেখাবে। তাহলে আমি এটাকে রিলোড দিলাম, এখানে দেখা যাচ্ছে আমি যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি সেটা হচ্ছে 4.1.1, সেই তাদের নিয়ে ওয়ার্ডপ্রেসের ভার্সন সংখ্যাটা এখানে দেখাচ্ছে যদি আপনি এখানে ফলস দেন ভার্সন সংখ্যা। তো আপনি যদি না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ফলস না দিয়ে আমি মনে করি নাল দেয় ভালো, যেহেতু আপনি জানেন না, নাল দিয়ে রাখলেন, তাহলে সে বুঝতে পারবে যে এটার ভার্সন সংখ্যা আমি পাইনি, সেই জন্য এটা দিছি। আর যদি থাকে তাহলে সে আগের মতো আমরা কি করব, ভার্সন সংখ্যা দিয়ে দেব। এইটা গেল এই ব্যাপার। আর আমি তো এটা বললাম এখানে অ্যারে দিয়ে আপনার কমা দিয়ে সেটা একাধিক ডিপেন্ডেন্সি দিতে পারবেন। এখন আমরা আসছি যে কিভাবে আমাদের যে কুইরিটাকে কিভাবে হেডারে কল করা যাবে সেই ব্যাপারে আসছি। সেই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে তাদের যে ইনক্লুডেড যে কুইরিটা আছে সেই ইনক্লুডেড যে কুইরিটাকে ডি রেজিস্টার করে নিতে হবে। তাদের রেজিস্টার করাই আছে, এখন আমরা কি করব, সেটাকে ডি রেজিস্টার করব। ডি রেজিস্টার স্ক্রিপ্ট, এটা একটা ফাংশন। এই ফাংশনে আপনি শুধু হ্যান্ডেল নেম দিবেন, আর কিছুই করা লাগবে না আপনার এখানে। এটা হ্যান্ডেল নেম যে কোয়েরি, তারপর কি করবেন, তারপর সেটাকে আবার রেজিস্টার করবেন। এবার আমরা আমাদের পাথ বরাবর আমাদের প্রয়োজন মতো রেজিস্টার করে নেব, রেজিস্টার স্ক্রিপ্ট। সেক্ষেত্রে হ্যান্ডেল নেম আগের মতো এই যেগুলো আছে আমি সেগুলো লিখে দিচ্ছি। তারপর সোর্স, এখন সোর্সের ব্যাপারটা আসছি। আপনাকে দেখতে হবে আমরা কিন্তু ওদের ইনক্লুডেড যে কুইরিটাকে আবার রেজিস্টার করছি, তার মানে ওদের যে কুইরিটা যেই পাথে আছে আমাদেরকে সেই পাথ বরাবর যেতে হবে। তা আমি আবার সুবিধার জন্য আমি যাই সি ড্রাইভ, এটাতে গেলাম, তারপর আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গেলাম। এবার যাব কোথায়, ডব্লিউপি ইনক্লুডস, এই যে ডব্লিউপি ইনক্লুডস পর্যন্ত আমরা আসলাম। এটার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে ইনক্লুডস URL, INCLUDES, includes URL নামে একটি ফাংশন আছে। এটা হচ্ছে এই ফাংশনটা দিয়ে আমরা কি করতে পারি, ইনক্লুড ফোল্ডারে ঢুকতে পারি। তাহলে ইনক্লুড ফোল্ডারে ঢোকার জন্য যে ফাংশন ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনক্লুডস URL। এরকম আমি একটা কাজ করি, আপনাদেরকে এখানে আর কয়েকটা ফাংশন দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজনীয়। যেমন হোম, আমি এটা পিএইচপির ভিতরে আমি কয়েকটা ফাংশন দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এগুলো বলে ডিরেক্টরি URL। আমি নামটা একটু ভালো করে দেখে আসি, আমি এটা লিখেছিলাম, এই যেটা আমি কপি করে নিয়ে আসছি। এগুলো বলে ডিরেক্টরি URL ট্যাগস। এই ডিরেক্টরি URL ট্যাগসগুলো আপনাকে জেনে রাখতে হবে। যেমন হোম URL, এটা হোম URL দিয়ে বোঝানো হচ্ছে আপনি ইয়েতে ঢোকার জন্য, যেমন মুস, তারপরে হোম বলতে বোঝানো হচ্ছে যে htdocs, এটুক পর্যন্ত এটা ওয়ার্ডপ্রেসে যেখানে আপনি ইনস্টল করলেন যে ফোল্ডারে, এই ফোল্ডার পর্যন্ত আসার জন্য যে ফাংশনটা ব্যবহার করা সেটা হচ্ছে হোম URL অথবা সাইট URL। এই হোম URL অথবা সাইট URL দিলে বুঝতে হবে যে আপনি ওয়ার্ডপ্রেস যেই ফোল্ডারে ইনস্টল করেছেন সেই ফোল্ডার পর্যন্ত আসলেন। এরপর যদি আপনি অন্যান্য ফোল্ডারে যেতে চান সেখানে সেটার নাম দিয়ে দিবেন। ইনক্লুডস ফোল্ডারে যাওয়ার জন্য হচ্ছে ইনক্লুডস URL, যেটাই মাত্র আমি দেখালাম। ইনক্লুডস ফোল্ডারের জন্য ইনক্লুড URL, অ্যাডমিন ফোল্ডারে যাওয়ার জন্য হচ্ছে অ্যাডমিন URL, কন্টেন্ট ফোল্ডারে যাওয়ার জন্য হচ্ছে কন্টেন্ট URL, এবং প্লাগইনস, এখানে যেটা প্লাগইনস, এই যে আমাদের কিছুক্ষণ পর এটা প্রয়োজন হবে, এই প্লাগইনস ফোল্ডারে যাওয়ার জন্য লিখবেন প্লাগইনস URL, এই ফাংশনটি। আর প্লাগইনসে এখানে আছে থিমস ফোল্ডারে যাওয়ার জন্য লিখবেন থিমস URL।
আর এখানে একটা ফোল্ডার তৈরি হবে যেটা এখনও তৈরি হয়নি, তৈরি হয়েছে না, এটা এখানে তৈরি হয়নি। এটা এখানে একটা আপলোড ইউআরএল আপলোড নামে একটি ফোল্ডার তৈরি হবে, সেটার জন্য যাবেন wp আপলোড dir এই ফাংশনটিতে। এই ফাংশনগুলোকে আপনাকে জেনে রাখতে হবে যে কোন ফোল্ডারে যাওয়ার জন্য কোনটা ব্যবহার করলেন। আর আমরা যেটা ব্যবহার করলাম কিছুক্ষণ আগে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, সেটা হচ্ছে থিমসের ভিতরে যে থিম ফোল্ডারটা আছে, থিমস ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারের ভিতরে আপনি থিম ডিরেক্টরিটি ঢোকার জন্য, এটা হচ্ছে থিম ডিরেক্টরি নামের সাথে গেট টেমপ্লেট ডিরেক্টরি। এটা টেমপ্লেট যেখানে রাখা হয় সে ডিরেক্টরিতে ঢোকার জন্য আমরা ব্যবহার করি গেট টেমপ্লেট ডিরেক্টরি। তো আমরা এটা করলাম। এবার আমরা এটি আমরা কেটে দিলাম। এটা আমাদের আচ্ছা, এটা আমি কেটে দিলাম। তো এখন আমরা যেটা করছি ইনক্লুড ডিরেক্টরিতে ঢোকার পরে এখানে আগের মতোই একটি কনক্যাট করার জন্য, সংযুক্ত করার জন্য একটি ডট চিহ্ন দিলাম, তারপরে দুইটা স্ট্রিংয়ের ভিতরে দুইটা কোটেশন, যেহেতু দুইটা কোটেশন তারপর একটা স্ল্যাশ দিলাম। তারপর আমরা দেখলাম কোন কোন ফোল্ডারে ঢুকলাম, জেএস তারপরে jQuery, jQuery তারপরে যেটা হচ্ছে আমাদের jQuery JS। jQuery.js এভাবে আপনাকে পাথটা ঠিক ইনক্লুড ফোল্ডারে ঢুকলাম, তারপর জেএস ফোল্ডারে ঢুকলাম, তারপর jQuery ফোল্ডারে ঢুকলাম। আমি আবার দেখাচ্ছি কিভাবে আমরা ঢুকলাম। আমরা includes-এ গেলাম, ইনক্লুড ফোল্ডারে ঢুকলাম, includes URL দিয়ে, তারপর ঢুকলাম জেএস ফোল্ডারে, তারপর ঢুকলাম jQuery ফোল্ডারে, তারপর আমাদের যে jQuery.js এটা আছে। এখানে আপনি ভার্সন সংখ্যা উল্লেখ করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমি এখানে দিয়েছি কিনা আমি একটু দেখে নিচ্ছি। আমি এটা দিতে পারি, যেহেতু আমাদের ভার্সন সংখ্যাগুলো আছে এটা আমরা দেই, আমরা এটার মতো করতেছি। তারপর আমরা স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে কি অ্যারে ডিপেন্ডেন্সি। লক্ষ্য করুন এটা ডিপেন্ডেন্সি কিন্তু নেই, কারণ jQuery নিজেই নিজেকে চালাতে পারে, তার আর কোনো লাইব্রেরি তার প্রয়োজন হয় না, সেই জন্য এটা অ্যারে হবে না। অ্যারেতে একটা ফাঁকা রাখবেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। তারপর আমাদের ভার্সন সংখ্যা হচ্ছে 1. আমি ওটা বের করে দেখিয়ে রেখেছি, যেটা 1.11.1 এটা ভার্সন সংখ্যা। তারপর এইবার আমাদের কাজ হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই jQueryটা হেডারে কল হয়েছে। এখন আমরা চাচ্ছি এটা ফুটারে কল করতে, যেহেতু ইন ফুটার হচ্ছে এখানে ট্রু দিলেই সেটা ফুটারে চলে আসবে। এবার ট্রু দিলাম। এবার আমাদের দেখেন আরেকটা কথা বলে নিচ্ছি যে jQuery যখন আপনি কোনো কাস্টম জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি দিবেন, তখন সেটা অটোমেটিক ওই ডিপেন্ডেন্সিটা সেটা আগেই কল হবে। এটা আপনাকে আর কিছু করতে হবে না, ডিপেন্ডেন্সি থেকেই বোঝা যাবে যে বলা হয়েছে যে তুমি jQueryটাকে এটা এই ফাইলের আগে কল করো। আপনারা তো জানেন যে যদি আমরা ডিপেন্ডেন্সিগুলো সবসময় অবশ্যই jQueryটা আপনাকে আগে কল করে নিতে হয়, কারণ আগে কল করে না নিলে সেই এটা কাজ করতে পারবে না। তো সেই জন্য আমরা এটাকে আগে কল করে নিই, এমনিতেই ডিপেন্ডেন্সির কারণে সেটা আগে কল হয়ে গেছে। এবার আমাদের এটা এখন দেখি আমাদের কি হয়। আমরা দিলাম, এটা রিলোড করলাম। এখন দেখেন আমাদের jQueryটা কোথায় কল হয়েছে। আমাদের প্রথমটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস, এটা আগে কল করেছি। এইবার এটার আগেই jQuery JS ফাইলটা কল হয়ে গেল। অর্থাৎ এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো jQueryটাকে ফুটারে কল করলাম। এটা একটা কৌশল। এই কৌশলটা অবশ্য আমি টিউটে পাইনি, সেটা আমি অন্য একটা কৌশল থেকে জিনিসটা বের করেছি, যেটা হচ্ছে এখন আসবো। তো এই কৌশলটা ব্যবহার করা হয়েছে অন্য একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমরা এখন চাচ্ছি যে jQueryটা আমি ওদের ফোল্ডার থেকে wp ইনক্লুড যে ফোল্ডারটা থেকে তাদের ডিফল্ট jQuery কল না করে আমি এটা CDN থেকে কল করতে চাচ্ছি। সেটাও আপনি করতে পারেন। জাস্ট আপনি এই পাথটাকে কী করবেন, পরিবর্তন করে দিবেন। এই পাথটা কোত্থেকে নেবেন, আপনি যেই CDN থেকে এটা ব্যবহার করতে চাচ্ছেন সেই CDN-এর পাথটা আপনি দিয়ে দিবেন। এটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা CDN, আমি এই জন্য এটা রেখেছিলাম। এইখানে যে পাথটা আছে এই পাথটা আমি কপি করে নিচ্ছি, কপি করলাম, তারপর এটাতে পেস্ট করে দিলাম। এবার এটা CDN থেকে কল হবে এবং অবশ্যই সেটা ফুটারে কল হবে, কারণ এটা ফুটার ট্রু দিয়ে রেখেছি। তো এখানে লক্ষণীয় বিষয় এটাই যে এখন আপনাকে কিন্তু এটাকে এনকিউ করতে হবে না। আমি আগেই বলেছি এনকিউ কিন্তু এটা হয়েই গেছে। jQueryটা যেহেতু ডিপেন্ডেন্সি হিসেবে ব্যবহার করেছেন সেহেতু এটা এনকিউ হয়ে গেছে এটার আগে, এটা ঠিক আগে বরাবর সেটা এনকিউ হয়ে গেছে। এখানে আপনাকে এনকিউ করতে হবে না। জাস্ট আপনি কী করবেন, রেজিস্টার করে নেবেন তাদের jQueryটা আগে রেজিস্টার করে তারপর আবার সেটাকে রেজিস্টার করে নেবেন ফুটার বরাবরে।
সিডিএন থেকে কল করতে চাইলে এখানে সিডিএন থেকে কল করতে পারবেন, অথবা আপনি যে ওদেরটাই আবার যদি কল করতে পারেন, আমি যেভাবে দেখালাম সেভাবে কল করে নেবেন। এই গেল আমাদের একটা বিষয়। তো এবার আমরা দেখব এটা থিম, এটা আমরা যেটা করলাম যে থিম ফোল্ডারে, থিম ফাইলসে, এই থিম ফাইলসগুলোতে যেমন ইন্ডেক্স, এটাতে আমরা এটা কিভাবে ইনক্লুড করলাম। এবার আপনি যদি চান যে এটা অ্যাডমিনের জন্য যদি আপনি আপনার কোনো কাস্টম জাভাস্ক্রিপ্ট এনকিউ এবং রেজিস্টার করতে চান, তাহলে কিভাবে করবেন। কাস্টম আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডমিন পেজ কোনটা, অ্যাডমিন পেজে আমরা যে অ্যাডমিন পেজটাতে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যে অ্যাডমিন পেজটাতে যাই সেটাতে, আমি এটা অ্যাডমিন প্যানেলে ঢুকছি। দেখুন আমি এটার একটা অ্যাডমিন, এটা হচ্ছে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। এই প্যানেলে আপনারা অনেক সময় এখানে কাস্টমাইজ করার জন্য আপনাকে কোনো সিএসএস বা জাভাস্ক্রিপ্টকে লোড করার প্রয়োজন হতে পারে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য ঠিক একই কাজ করতে হবে আমাদেরকে। একটি ইউজার ডিফাইন্ড ফাংশন নিচ্ছি, ফাংশন script স্ক্রিপ্ট ফর অ্যাডমিন নামে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ঠিক এই কাজটাই করব আগের মতোই। সেটা হচ্ছে রেজিস্টার, এটাকে কপি করলাম, কপি করে প্রথমে রেজিস্টার করলাম, তারপর এনকিউ করলাম। ধরুন আমি এটা বোঝানোর জন্য আপনি এটা আপনার হ্যান্ডেল নেমটা আপনি এখানে হ্যান্ডেল নেম পাল্টে দিবেন। শুধু এখানে পরিবর্তনটা কি হবে, এখানে পরিবর্তনটা আমরা অ্যাড অ্যাকশনটা একই অ্যাড অ্যাকশন নেব, অ্যাড অ্যাকশন দিতে হবে আপনাকে। এখানে শুধু পরিবর্তন হবে, এখানে যা আছে সব ঠিক থাকবে, শুধু অ্যাকশন হুকটা পরিবর্তন হবে। এখানে অ্যাডমিনের জন্য অ্যাডমিন লিখে নিতে হবে, এটাই শুধু পরিবর্তন হবে। এখন এই স্ক্রিপ্টটা অ্যাডমিন পেজের জন্য এই স্ক্রিপ্টটা লোড হবে, রেজিস্টার হলো এবং এনকিউ হবে। আর এখানে আপনার কিছুই পরিবর্তন করতে হবে না, কারণ এই যে পাথ আছে পাথও পরিবর্তন করতে হবে না। আপনি একই ফোল্ডারে একই জায়গায় আপনি এটা রাখবেন, এটা অ্যাডমিন প্যানেলের জন্য কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি চান যে এটা প্লাগইনের জন্য এই স্ক্রিপ্টটাকে, এই ধরনের কোনো স্ক্রিপ্টকে আপনি প্লাগইনের জন্য ব্যবহার করবেন, তাহলে কি করবেন, প্লাগইন। তো এটা আমি কেটে দিলাম, এটা আপনারা জানলেন যে এটা কিভাবে অ্যাডমিন প্যানেলের জন্য রেজিস্টার এবং এনকিউ করলেন। এবার আমরা যাচ্ছি যে প্লাগইনের জন্য আমি আসলে প্লাগইন ডেভেলপমেন্ট শিখিনি, এখনও জানি না। তো আমি রাসেল ভাই আর ফাউন্ডেশনের রাসেল ভাইয়ের টিউটোরিয়াল দেখলাম, তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। সেটা হচ্ছে অ্যাডমিন হচ্ছে গেল, আমরা প্লাগইনের জন্য একটি স্ক্রিপ্টকে রেজিস্টার করব, এনকিউ করব। তো প্লাগইন ফোল্ডারে ঢুকলাম, ঢুকে যে একটা নতুন ফোল্ডার করলাম ফিডবিটস। মনে করেন আমি ফিডবিটস নামে একটি যে কিউরিকে এখানে এনকিউ করব। তো ফিডবিটস ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার করলাম জেএস, এই জেএসের ভিতরে আমি ফিডবিট জেএসটা রাখলাম। এটাকে আমরা এনকিউ রেজিস্টার বা এনকিউ করব। আর এইখানে আমরা একটা ফাংশন, আমরা ওখানে যেভাবে একটা ফাংশনস ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়েছিলাম, ঠিক একই রকম ফাইল আমি এখানে একটা নাম অন্যরকম নাম দিলাম ফিডবিটস ডট পিএইচপি। এটাকে ওপেন করলাম, ওপেন করার পর ঠিক আগের মতো আমরা ওখানে যেভাবে লিখছি ঠিক এখানেও ঠিক সেটাই লিখব। পিএইচপি শুরু শেষ করলাম, তারপর আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। মনে করেন আমরা এটাকে কপি করলাম, তো একইভাবে আমরা রেজিস্টার করব। এখানে ফিডবিটস আপনি যে এটার নাম দিয়ে দেন ফিডবিটস জেএস, এটা আমি আসলে এগুলা লিখতে চাচ্ছি না, সময় নষ্ট হয়, সেই জন্য এটা ফিডবিটস ঠিক আগে যেভাবে লিখছি সেভাবেই। আর অ্যাড অ্যাকশনটাও এখানে ইউজার ডিফাইন্ড ফাংশনটা আমি লিখে নিই, ফাংশন এটা হচ্ছে স্ক্রিপ্ট for plugin। কপি করে নিলাম। তো এখানে আমরা এখন প্লাগইনের জন্য একটি
জাভাস্ক্রিপ্টকে এনকিউ করছি, রেজিস্টার করছি এবং এনকিউ করছি। একইভাবে করবেন, রেজিস্টার এনকিউ এগুলো করতে হবে আপনাকে। এখানে যেহেতু ইয়ে করতে হবে, রেজিস্টার করে নেবেন, সেটাই বেস্ট প্র্যাকটিস। করলে আপনার তো সমস্যা হচ্ছে না, আর না করলে সমস্যা হতে পারে, সেই জন্য আপনি করে নিলেন। তো এখানে শুধু পরিবর্তনটা হবে কি, এখানে যে অ্যাডাকশন আছে, এখানে যে অ্যাকশন হুকটা আছে, ওখানে অ্যাকশন একটু আমি পাল্টে দিয়েছিলাম যে অ্যাডমিন লিখছে, এখানে আর কোনো কিছু পাল্টাতে হবে না, অ্যাকশন হুকটা এটাই হবে। এখানে সে এনকিউ করবে, থিমের ভিতরেই এনকিউ করবে। তবে যেহেতু আমাদের যে আমাদের প্লাগইনের ভিতরে জেএসের ভিতরে আমি আমাদের এই ফিডবিট জেএসটা রেখেছিস এবং এটা এখানেই রাখতে হবে আপনাকে, সেই জন্য এটার পাত্র পরিবর্তিত হবে। আমি আগে বলেছি যে প্লাগইনসে ঢোকানোর জন্য একটি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে কি প্লাগইনস ইউআরএল। প্লাগইনস ইউআরএল লিখবেন, এটা দিবেন। তো এইখানে একটু ইয়ে আছে, এখন আমরা ডট চিহ্ন দিয়ে ওভাবে করবো না, এটাতে এটার প্যারামিটার হিসেবে এটাকে দিয়ে দিতে হবে। এটার যেমন যে আমরা প্রথম ফোল্ডার হচ্ছে জেএস, তারপরে হচ্ছে ফিডবিটস ডট জেএস। আপনারা কপি করে নেবেন, আমার এখানে ভুল হতে পারে। তো এখানে দেখার বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওটার মতো আপনার ডট চিহ্ন দিয়ে আমরা পাত্রটা দেবো না, এখানে দিতে হবে প্লাগইনস ইউআরএলের ভিতরে প্যারামিটার হিসেবে এই পাথটা দিয়ে দিলাম। এবং এটা অবশ্যই মনে রাখবেন যে অতিরিক্ত একটা ট্রেইলিং স্ল্যাশ দিতে হবে। আর এটা আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ফাইল। তো আমি আপনাকে এটা ব্যাখ্যা করে বোঝাতে পারছি না, কারণ আমি এটা নিয়ে এখনও নাড়াচাড়া করিনি। এই ফাংশন কীভাবে, এটা কেন লেখা হচ্ছে আর এখানে ফাইলটা কেন লেখা হচ্ছে এটা আমি বলতে পারছি না। তো আপনারা এটা দেখে নিতে পারেন, প্লাগইনস ইউআরএল লিখে আপনারা সার্চ করবেন, সেটা কোডেক্স থেকে আপনারা পেয়ে যাবেন। তো সেটা আগের মতো এভাবে, আর যদি এটার যে কিউরি ডিপেন্ডেন্সি থাকে সেটা যে কিউরি ডিপেন্ডেন্সি দিবেন, ভার্সন সংখ্যা এটা আগের মতোই, আপনি সব কিছু আগের মতো দিবেন। শুধু এখানে পরিবর্তনটা হচ্ছে আমাদের পাথ বা সোর্সটা পরিবর্তন করে দিবেন, তাহলে সেটা প্লাগইনের জন্য কী হবে, এনকিউ হবে। তাহলে আমরা শিখলাম এটা সোর্স, যে এটা আমি কেটে দিচ্ছি, এটা আমার এখন আপাতত এটা আমি দেখানোর জন্য করেছি আপনাদেরকে। তো আমরা তাহলে কি শিখলাম, আমরা শিখলাম একটি স্ক্রিপ্টকে কীভাবে থিমের জন্য লোড করবেন, ইনক্লুড করবেন, এবং একটা স্ক্রিপ্টকে কীভাবে প্লাগইনের জন্য ইনক্লুড করবেন, আবার একটা স্ক্রিপ্টকে কীভাবে অ্যাডমিন প্যানেলের জন্য ইনক্লুড করবেন। এবার আমরা আসবো কীভাবে একটি ইয়ে করা যায় সিএসএসের বিষয়টাও ঠিক একই রকম। যেমন আমরা দেখি সিএসএস কি আছে, এখান থেকে দেখি, এখান থেকে আরেকটা কাজ রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে এখানে আপনি এগুলো কেটে দিতে হবে, নাহলে এটা দুইবার লোড হতে পারে, লোড হওয়ার সম্ভাবনা আছে, এটা সমস্যা। এটা কেটে দিবেন, তারপর যেটা করবেন সেটা কেটে দিবেন। যেমন আমি বুট করেছি সেটা কেটে দিয়েছি, এটা রাখবেন না। এরপর আমরা আসি সিএসএর বিষয়টা, সিএসএস কীভাবে আপনি ইনক্লুড করবেন, একই বিষয় একই রকম, আর এটার কোনো পরিবর্তন না। ধরেন আমরা একটা সিএসএস থিম, আউলস থিম সিএসএস, এটাকে কি করব, ইনক্লুড করব। তো চলুন ইনক্লুড করি। ঠিক একই ফাইল ফাংশনস পিএইচপিতে আপনি এখানে আবার ফাংশন নিলাম। এবার সিএসএস ফর থিমের জন্য আমরা এটা ইনক্লুড করছি। আমি এটাকে কপি করলাম, এখানে দিলাম। এখন হবে এটা যেহেতু সিএসএস এর জন্য, তাহলে হবে আগের মতো আমরা রেজিস্টার করব স্টাইল। এটা এখানে স্টাইল লিখবেন, স্টাইল STYL স্টাইল, WP রেজিস্টার স্টাইল। ঠিক একইভাবে হ্যান্ডেল নেম, এগুলো আমি আর ব্যাখ্যা করার কি খুব প্রয়োজন আছে কি, আমি একটা হ্যান্ডেল নেম দিচ্ছি। এটা যেহেতু আউল থিম সিএসএস, তাহলে আমরা আউল সিএসএস লিখি, একটা হ্যান্ডেল নেম দিয়ে দিলাম। আউল সিএসএস দিলাম। ঠিক একইভাবে আপনি আপনার গেট টেমপ্লেট ডিরেক্টরি থেকে এটাকে কল করবেন, যেহেতু এটা আমাদের টেমপ্লেট ডিরেক্টরিতে এই সিএসএসগুলো আমরা রাখি, সেখানে এটাই দিতে হবে। আর এখানকার যে পাথটা আমি কপি করে নিলাম, দিলাম। অ্যারেতে আমরা ডিপেন্ডেন্সি দিব, আমরা দেখতে হবে যে আমাদের এই যে এটা ডিপেন্ডেন্সি আছে কিনা। আউল থিম সিএসএস এগুলো ডিপেন্ডেন্সি নাই, এগুলো নিজেই চলতে পারে, সেই জন্য ডিপেন্ডেন্সি দেওয়ার প্রয়োজন নয়। আমরা ডিপেন্ডেন্সি অ্যারেতে শূন্য খালি রাখবো, ফাঁকা রাখবো। ভার্সন সংখ্যা একইভাবে ভার্সন সংখ্যা আমরা দেখে নেবেন আমাদের যে এটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারে আউল থিম সিএসএস। তাহলে আমরা সেখানে যাই, আমরা WP কন্টেন্ট থিমসের ভিতরে মোস্ট ইউট
তারপর সিএসএস ফোল্ডারের ভিতরে আউল থিম সিএসএস, আউল ক্যারাসেল। এখানে আমাদের নামটা আবার একটু দেখে নিতে হবে যে আসলে কোনটা, আউল থিম সিএসএস। তাহলে নামটাতে একটু অন্যরকম মনে হচ্ছে কেন? আউল থিম ডট সিএসএস। আচ্ছা ঠিক আছে, সেটা বড় কথা না, আমরা এটা এইভাবে খুলবেন, এটা আগের মতো এইভাবে ডাবল ক্লিক করবেন, এখানে ভার্সন সংখ্যা পাবেন, সেই ভার্সন সংখ্যাটা ওখানে লিখে দিবেন, ব্যাস। এটা এখানে এটা আসলে মূল কথা হলো এটাই, যে আপনি ভার্সন সংখ্যাটা আপনি এখানে লিখে দিবেন, আগে যেভাবে আমি দেখালাম আর কি। তো এখানে ভার্সন সংখ্যা দিবেন, আর যদি ফুটারে কল করতে চান ফুটারে ট্রু দিবেন, ইন ফুটার ট্রু হবে। আর যদি ফুটার না, হেডারে, যেহেতু আমরা হেডারে কল করছি তাহলে এটা ফলস দিবেন। ও সরি, এখানে এখানে ভার্সনের পর এখানে যেটা হচ্ছে ইনফুটার না, এখানে হচ্ছে মিডিয়া। এখানে যে ইয়াটা হচ্ছে মিডিয়া কি হবে, আপনি যে সব মিডিয়ার জন্য করতে পারেন। এখানকে এই প্যারামিটারটা একটু পরিবর্তন, আমাদের স্ক্রিপ্টের জন্য যে প্যারামিটার শেষেরটা ছিল ইনফুটার, আর এটা হচ্ছে মিডিয়ার জন্য মিডিয়াটি স্ট্রিং, সেই জন্য যদি সব মিডিয়ার জন্য করেন তাহলে অল দিবেন, আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য করেন তাহলে প্রিন্ট দিবেন, আর যদি আপনি স্ক্রিনের জন্য করেন তাহলে SCREEN স্ক্রিন দিবেন। তো আমাদের এখানে দেওয়া আছে যে আমরা যে মিডিয়ার জন্য করছি সেটা হচ্ছে, এখানে মিডিয়া দিয়েছি কিনা জানি না, মিডিয়া দেইনি, তো আপনি দিয়ে দিতে পারেন, অল দিয়ে দিন। তো এটা হচ্ছে এটার পরিবর্তন। আর এখানে আবার আগের মতো সিএসএস, এটা হবে আউল, এটা হ্যান্ডেল নেম, আগের উপরে হ্যান্ডেল নেমটা এখানে থাকবে আউল সিএসএস, এবং এটার অ্যাড অ্যাকশনটাও সে অ্যাড অ্যাকশন একই হবে, অ্যাড অ্যাকশন। প্রথমটা হচ্ছে অ্যাকশন হুক হবে WP and QUE in Q CRI। এটা ভুল হতে পারবেন, এগুলো নামগুলো যেন ভুল না হয়। স্ক্রিপ্টস, আপনার নাম এখানে যে আপনি এই নামগুলো আপনি ইচ্ছে মতো দিতে পারেন, কিন্তু এই নামগুলো এটাকে অ্যাকশন হুক কিন্তু ইচ্ছে মতো দিতে পারবেন না। এটা WP and Q স্ক্রিপ্ট, যেটা আমরা এর আগে ব্যবহার করেছি ঠিক সেটাই, এটার অ্যাকশন হুকটাও একই হবে। আর এখানে হবে আমাদের হ্যান্ডেল নেম, ফাংশন নেমটা হবে CSS ফর থিম। এটাই এইভাবে আপনি এটা একই নিয়মে আপনি এটা করবেন। তো আমরা এবার দেখব যে এটা হচ্ছে আমাদের কাস্টম CSS, এবং আমরা দেখব যে আমাদের স্টাইল CSSটা কীভাবে কল করতে হয়। তো সেটা আপনি সিরিয়ালি করবেন, আপনি এই কাজটা করবেন এভাবে, আমি বলে দিই। এখানে যেভাবে সিরিয়ালে আছে ঠিক আপনি সেভাবে এগুলোকে এনকিউ করবেন, রেজিস্টার করবেন। আমাদের স্টাইলটা হচ্ছে সবার শেষে। ধরেন আপনি এগুলো করেন পিডি পোর্টের জন্য প্রথমে করবেন, তারপর আউল ক্যারাসেল করবেন, এটার জন্য এটা করার পরে নর্মালাইজ CSS করবেন, এটাও একই নিয়মে করবেন, নর্মালাইজ CSS একই নিয়মে করবেন। এবার স্টাইল CSS সবই একই নিয়ম, তবে স্টাইল CSS জন্য একটু পার্টটা পরিবর্তন করে দিই। সেই জন্য আমরা কি করব, এটা কপি করলাম, রেজিস্টার করতেছি। তাহলে এখানে আমি স্টাইল CSS দিতে পারি, এটা আমরা নাম দিলাম আর কি, হ্যান্ডেল নেম ইচ্ছা মতো দিলাম, স্টাইল CSS। হ্যান্ডেল নেমটা পরিবর্তন করে দিই স্টাইল CSS। আর এই ক্ষেত্রে শুধু সোর্সের ক্ষেত্রেই আপনি এটাকে একটু পরিবর্তন, আসলে আমরা এভাবেও দিতে পারি, এখন আমরা যেভাবে দিই ঠিক সেভাবেও দিতে পারি, কিন্তু একটা যেটু আছে, এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা কি বলে ফাংশন যেহেতু আছে, গেট স্টাইল শিট URL জানি না গেট স্টাইল শিট URL। এখানে বানান দেখে নেবেন, আমি এটা গেট স্টাইল শিট URL লিখবেন, এটা একটা ফাংশন। তো এই ফাংশন দিয়ে কিন্তু আমাদের যে স্টাইল CSSটা আছে সেটাকে পাওয়া যায়। সেই জন্য এখানে আমাদের কি এটা দেওয়ার মানই হচ্ছে সরাসরি এই ফাইলটাকে আমরা এখানে সোর্স করলাম, ইন্ডিকেট করলাম একদম সরাসরি style.css। সেই জন্য আপনাকে এখানে আর কিচ্ছু লিখতে হবে না, শুধু এটার জন্য নির্দিষ্ট একটি ফাংশন আছে, এই ফাংশনটাই লিখে দেবেন, গেট স্টাইল শিট URL। আমি একটু দেখে আসি আমাদের এটা ঠিক আছে কিনা, ভুল হতে পারে। তো দেখা যাচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে, গেট স্টাইল শিট URI এটাই।
এটা এই ফাংশনটা ব্যবহার করবেন। তারপর এটা ডিপেন্ডেন্সি নাই, এই জন্য এটা অ্যারে খালি রাখবেন, এটা ফাঁকা এভাবে দিবেন, লাগিয়ে দিবেন, এটা লাগিয়ে দিবেন, এটা খালি রাখাটা ঠিক হবে না, এটা দিবেন। তারপর এটা আমাদের ভার্সন সংখ্যা ধরলাম, আমি এটা প্রথমবার তৈরি করলাম সেই জন্য 1.0 দিলাম, একটা মিডিয়া দিলাম, স্ক্রিন বা অল যা ইচ্ছা দিন, এটা এভাবে করবেন। আবার একই নিয়মে সেটাই একই ফাংশনের ভিতরে রাখবেন, যেহেতু এটা অ্যারেকশন একই থাকে, তাহলে এটার ভিতরে আপনি রেখে দিতে পারেন। এটা গেল আমাদের সিএসএসের আমাদের নিজস্ব যে স্টাইল সিএসএস, আমাদের স্টাইল সিএসএসের জন্য এটা এভাবে করলেন। এবার আমরা দেখব যে এই সিএসএসটাকে কীভাবে আপনি আগের মতো করে অ্যাডমিন প্যানেলের জন্য, আগে যেভাবে আমরা করলাম অ্যাডমিন প্যানেলের জন্য কীভাবে করবেন, এটা একই নিয়ম। তারপরে দেখিয়ে দিচ্ছি ফাংশন সিএসএস ফর অ্যাডমিন কপি করলাম, দিলাম। এই ক্ষেত্রেও একইভাবে অ্যাড অ্যাকশন অ্যাকশনটা পরিবর্তন হবে, আর কিচ্ছু পরিবর্তন হবে না। অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাডমিন দিবেন, বাস সব ঠিক আছে। এটা অ্যাডমিনের জন্য। প্লাগইনের জন্য যেভাবে করা লাগে আমরা আগে যেভাবে করছি ঠিক একই, আমি এটাকে কপি করে নিলাম, কপি। আগে আমি যেখানে আমরা প্রথম পিএসপি যে ফাংশনটা লিখেছিলাম ঠিক সেই জায়গায় আপনি সেই এটার ভিতরে আপনি এটা লিখবেন। পিএসপি এক্ষেত্রেও আগের মতো পরিবর্তন, এখানে ডব্লিউপি এটার ঠিক থাকবে, আগের মতো থাকবে, ডব্লিউপি থাকবে, শুধুমাত্র আপনার যে ডিরেক্টরিতে রাখবেন সেই ডিরেক্টরি এখানে পাথটা এখানে উল্লেখ করে দিবেন। প্লাগইনের ক্ষেত্রে যেহেতু প্লাগইনের জন্য আমাদেরকে অবশ্যই প্লাগইনের ইনক্লুডস ফোল্ডারের ভিতরে, প্লাগইন ফোল্ডারের ভিতরে আমাদেরকে এগুলো রাখতে হবে, সেই জন্য এটার পাথটাও পরিবর্তিত হবে। তাহলে এটা এরকমভাবে করবেন। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলের জন্য করলাম, লগইন প্যানেলের জন্য ঠিক একইভাবে করতে হবে। লগইন প্যানেলের জন্য আপনি করেই দেখাই, লগইন প্যানেলের জন্য কিন্তু আপনাকে আমাদের এই ফাংশনস পিএইচপিতেই লিখতে হবে, যেটা আগে দেখালাম আপনাদেরকে। এখানে দেন সিএসএস ফর লগইন, তো সেই ক্ষেত্রে এখানে লগইন লিখবেন, ব্যাস, আর সব ঠিক থাকবে। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আপনার ঠিক থাকবে, সোর্স কিন্তু একই সোর্সে হবে, কারণ একই ফোল্ডারে আপনি রাখবেন, এটি রাখতে পারেন, সেই জন্য সোর্স ফাইল রাখবেন। আর আপনি যদি অন্য জায়গায় রাখেন, প্লাগইনের জন্য শুধু প্লাগইন ফোল্ডারে ঢুকতে হবে, প্লাগইনস ফোল্ডারে ঢুকে সেখানে রাখতে হবে। আর অন্যান্য অ্যাডমিন এবং লগইনের জন্য আমরা যেভাবে সাধারণভাবে রাখি সেখানেই রাখতে হবে, শুধু পরিবর্তন হবে অ্যাকশন হুকটা লগইন দিবেন, আর সব ঠিক থাকবে। এখানে এটা পরিবর্তন করে দিবেন, লগইন হবে এটা। এখানেও আপনি এটা অ্যাডমিনের জন্য অ্যাডমিন হবে, আপনারা এটা তো জানেন যে এটা ঠিক করে দিতে হবে, এটা আপনারা দিবেন, এটা লিখবেন। তো এই হচ্ছে আমাদের কীভাবে প্লাগইনে, থিমে এবং অ্যাডমিনে কীভাবে আপনার ইনক্লুড করবেন। এখন আরেকটা বিষয়ে আসছি, সে বিষয়টা হচ্ছে যে কমেন্টসের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আপনি কিভাবে করবেন। দেখেন আমি এখানে লিখে রেখেছি আপনাদের জন্য, এখানে একটা কমেন্টস, এই কমেন্টসের ভিতরে আছে এই স্ক্রিপ্ট, এটা লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 9 জন্য এটা ব্যবহৃত হবে। তবে এখানে দেখেন সোর্সে হচ্ছে একটা সিডিএন পাথ, সিডিএন থেকে করা হচ্ছে, তো সেটাকে আমাদেরকে ডাইনামিক করার কোনো প্রয়োজন নেই, সিডিএন থাকলে কোনো সমস্যা না, সেটা কোনো অসুবিধা না। তো আরেকটা জিনিস দাঁড়ান, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা বলতে ভুলে গেছি। এখানে মডার্নাইজার নাম একটা আছে, এই মডার্নাইজারের জায়গায় আপনি কী করবেন। মডার্নাইজার যখন কোনো জায়গায় কল করা থাকে তখন সাধারণভাবে আমরা চাই যে মডার্নাইজার আগে আসবে, তারপর আমাদের যে এটা পরে আসবে। মডার্নাইজারটা আগে কল করার জন্য অনেকেই চায়, সেটা সুবিধাজনক। তো সেই ক্ষেত্রে একই ব্যবহার থাকবে আপনার, শুধু এই মডার্নাইজার এটা জেএস, এটা কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, মডার্নাইজারের কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা মনে রাখবেন। দেখেন মডার্নাইজার কিন্তু নিজেই একটা জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু jQuery ফাইল না, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। সেটাকে আপনি একইভাবে আমরা যেভাবে করেছি একদম উপরে এখানে এই ডিকিউ রেজিস্টার এখানকার আগে এই জায়গায় আপনি এটা করে নিতে পারেন। মডার্নাইজারকে কপি দিবেন, একই ফাংশনের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা না, কারণ এটা এই মডার্নাইজার যে এইগুলো যেভাবে করছেন সেগুলোর জন্য যে অ্যাড অ্যাকশন হবে এটা একটি অ্যাকশন, একই অ্যাড অ্যাকশন, সুতরাং এটাও এখানে করতে পারেন। তাহলে এখানে মডার্নাইজার লিখবেন, এখানে সেটা
ডিরেক্টরি যেভাবে আসছে এটা ঠিক এইভাবে যেটা আছে এখানে মডার্নাইজেশন পার্সন তাকে দিবেন, এটার ডিপেন্ডেন্সি নাই, সুতরাং ডিপেন্ডেন্সি দিবেন না, মনে রাখবেন এগুলো দিবেন না, এটা ডিপেন্ডেন্সি নাই সেটা ইয়ে করবেন। আর এটা যেহেতু আমরা চাচ্ছি ফুটারে না, এটা হচ্ছে আমরা চাচ্ছি হেডার, এটা হেডারই আসবে, ফলস দিবেন, ফলস, ব্যাস। এখানে হ্যান্ডেল নেমটা পরিবর্তন করবেন, এটা হ্যান্ডেল নেমটা পরিবর্তন করবেন, ব্যাস। তাহলে এটা আমরা ঠিক যেভাবে আমাদের ফোল্ডারে আমাদের কি বলে থিম টেমপ্লেটে ঠিক যেভাবে আছে আমাদের, আপনারা এটা করে করে দেখবেন। আমি আসলে এগুলো করতে গেলে অনেক সময় নষ্ট হবে, সেই জন্য আমি এগুলো করে দেখাচ্ছি না, আমি শুধু দেখিয়ে দিলাম। আপনি করে দেখলে দেখবেন যে আপনার ঠিক যেভাবে চাচ্ছেন সেই সিরিয়ালেই এগুলো কল হবে। যেমন এই মডার্নিটা কল হবে, এখানে যে সিএসএসগুলো কল করলাম সেগুলো ঠিক পরে এখানে যেভাবে আছে, ঠিক এটা যে কিউরিটা যেভাবে কল করা আছে এখানে ঠিক সেভাবে কল করা হবে। তো আমরা এখন দেখবো যে কীভাবে কন্ডিশনাল কীভাবে করা যায়। লক্ষ্য করুন আমি এখানে দুইটা কন্ডিশনাল রাখছি, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য কন্ডিশনাল, আর একটা হচ্ছে সিএসএস এর জন্য কন্ডিশনাল। জাভাস্ক্রিপ্টের জন্য যে কন্ডিশনাল আছে সেটার ক্ষেত্রে এই ব্যাপারটার ক্ষেত্রে আসলে বহুমুনির বহুমত, আসলে কেউই সঠিকভাবে বলতে পারছেন না। আমি স্ট্যাক ওভারফ্লোতে দেখলাম যে একজন বলছে যে এইভাবে করলে ভালো হয়, দেখা গেল আরও 10 জন দাঁড়িয়ে গেছে, তারা বলতেছে এটার এই সমস্যা। আবার আরেকজন বললো এইভাবে করব, যে কন্ডিশনালগুলারে এইভাবে করা উচিত। আবার দেখা গেলো 10 জন উঠে দাঁড়িয়ে গেছে, সেটার ভুল ত্রুটি ধরা শুরু হয়েছে। তার মানে আসলে এই ব্যাপারটা নিয়ে সবার ভিতরে একটা হেজিটেশন এবং অনেকটা মতভেদ রয়েছে। তো আমি এক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করছি সেটা হচ্ছে আমাদের 2015 যে ফোল্ডারটা আছে, থিমটা আছে আমাদের এখন রিসেন্ট যেটা 2015 থিমস, এই যে 2015 থিমস ওরা যেভাবে যে কৌশলটা অবলম্বন করেছে আমি এখানে ঠিক সেই কৌশলটা অবলম্বন করছি। এটা কতটুকু বেস্ট প্র্যাকটিস এটা আমি জানি না, তবে আমি তাদেরটা অনুসরণ করলাম, সেভাবে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। স্ক্রিপ্টের ক্ষেত্রে তারা যেটা করছে সেটা হচ্ছে সরাসরি এখান থেকে পাথটা ঠিক করে দিয়েছে আমাদের থিম ডিরেক্টরির, এছাড়া এটাকে আর কোনোভাবে এনকিউ বা রেজিস্টার করা হয়নি স্ক্রিপ্টের ক্ষেত্রে। কিন্তু এটা মনে রাখবেন এটা স্ক্রিপ্টের ক্ষেত্রে। তো আমরা এটা এভাবে করতে পারি, যেমন এখানে আসলাম স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কি করি, যেটা রাসেল ভাই আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন যে এখানে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটাকে আমরা একো করেছি, এখানে একো করতে হবে, একো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তারপর আমরা এভাবে করেছি, একো দিলাম, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইকে একো করলাম, তারপর এটাকে শেষ করলাম পিএইচপি, যেহেতু পিএইচপি এখানে পিএইচপি লিখতে হবে, পিএইচপি কোড, সেই জন্য পিএইচপি এটা দিয়ে দিলাম, একটা স্ল্যাশ দিলাম, বাকিটুকু আগে যেটা আছে সেটা। এটাকে সরাসরি এভাবে তারা ইনক্লুড করেছে জাভাস্ক্রিপ্টকে, যেহেতু এটা কন্ডিশনালের ভিতরে। তবে সিএসএস এর ক্ষেত্রে একটু ব্যাপার আছে, আমি সেটাই দেখাচ্ছি। এবার সিএসএসটি কীভাবে করবেন, সিএসএসটিকে তারা যেভাবে করেছে সেটা হচ্ছে আমাদের মতো আগের মতো রেজিস্টার ইনকিউ করেছে, তারপর সেটাকে এভাবে করেছে। তো আমরা করি, আমি একটা কাজ করতে পারি, আমার কপিটা কপি করে নিয়ে আসতে পারি, ঠিক একই জায়গায় আপনি এটা করবেন, একই ফাইলে functions.php দিলাম। এটা তো একইভাবে করেছে, এরা এখানে রেজিস্টার করে নাই, সেই জন্য আমিও রেজিস্টার করলাম না। তো আগের মতো এনকিউ, সরাসরি এনকিউ করেছে। এটা হ্যান্ডেল নেম, আমাদের হ্যান্ডেল নেম দেখতে হবে কি, আমাদের হ্যান্ডেল নেম হচ্ছে, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এটা লেস দেন IE9 এর জন্য। তো এটা হ্যান্ডেল নেম আমরা IECSS, যেহেতু এটা, হ্যাঁ এখন একটু কথা আছে, সেটা হচ্ছে এটা কেন করতেছি আমরা। এটা আসলে এমন একটা সিএসএস যে সিএসএসটা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার 9 নিচের ভার্সনগুলো এই সিএসএসটা ব্যবহার করবে। আমরা জানি যে ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি ইস্যু যাতে না হয় সেই জন্য আমরা এটা আলাদা একটা সিএসএস তৈরি করলাম, তারপর সেটাকে সিএসএস ফোল্ডারের ভিতরে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে কন্ডিশনাল কমেন্টসের ভিতরে ইনক্লুড করলাম। এবার আমরা এটাকে ওয়ার্ডপ্রেসের জন্য ইনক্লুড করছি আর কি। তো আমরা IECSS এটা হ্যান্ডেল নেম দিলাম, এটা হ্যান্ডেল নেম এরা এভাবে দিচ্ছে। আমরা যদি মুস দিই, এটা আপনি আপনার মতো দিবেন, এটা কোনো সমস্যা না। আমরা মুস IE দিলাম, এটা হ্যান্ডেল নেম, তারপর এটার পাথ কিন্তু একই,
গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা সিএসএস আই এটা এভাবে আছে। তো এখানকার অ্যারেটা হবে কি, অ্যারেটা হবে আসলে আমাদের যে এই অ্যারেটা আমাদের মেইন স্টাইল শিটের স্টাইল শিট হবে, এটা ডিপেন্ডেন্সি আমাদের যে মেইন যেটা স্টাইল ডট সিএসএস। তো আমাদের ডিপেন্ডেন্সির যে হ্যান্ডেল নেমটা কী দিয়েছিলাম আমরা দেখি। আমাদের ডিপেন্ডেন্সির যে হ্যান্ডেল নেমটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মূল স্টাইল শিটের এটা আর কি, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটার হ্যান্ডেল নেম হচ্ছে এটা স্টাইল সিএসএস। এই হ্যান্ডেল নেমটা আপনাকে কপি করতে হবে, এটা ভুল করলে কিন্তু হবে না। এটা ডিপেন্ডেন্সি হিসেবে এইটার হ্যান্ডেল নেমটাই লিখতে হবে, মনে রাখবেন। কপি করে নিলাম, এটা ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের মূল স্টাইল সিএসএস, সেই জন্য ডিপেন্ডেন্সি দিলাম। তারপরে এখানে আপনি এটা আগের মতো ভার্সন সংখ্যা দিবেন, যদি আপনার প্রিন্ট স্ক্রিন বা এটা মিডিয়া দরকার দিবেন। শুধু এনকিউ করলাম, আর এটা আমরা এইভাবে রাখছি, এটা আমরা বোঝার জন্য, এটা আপনাদের সমস্যা না। ও আচ্ছা, এটা একটু দরকারি জিনিস, আমরা একটু পরে আসছি আমি। তো দেখলাম আমরা এখানে এনকিউ করলাম, ওরা রেজিস্ট্রেশন করে নেয়। আপনি ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, কোনো সমস্যা না। এটা রেজিস্ট্রেশন করে নিন, যে তো রেজিস্ট্রেশন করলে আগের মতো আপনি কেন রেজিস্ট্রেশন করা লাগবে সেটা আমি এর আগে বলেছি, তো আবার বলে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা। রেজিস্ট্রেশন করা লাগবে যদি আপনার এই ফাইলটাকে যদি একাধিক স্থানে কল করার প্রয়োজন হয়, যেমন প্লাগইনে যদি আপনার এটা প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা অপরিহার্য। রেজিস্ট্রেশন না করলে ওখানে সমস্যা হবে, এই জন্য এখানে রেজিস্ট্রেশন করবেন, ওখানে রেজিস্ট্রেশন করবেন। তো আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে করতে পারেন, রেজিস্টার করে নেবেন, দিলে আর টেনশন নাই যে কেউ যদি আবার আপনার প্রয়োজন মতো তারা ব্যবহার করতে চায় তখন একটা সমস্যা হবে। সেই জন্য যাতে সমস্যা না হয় সেটা করে রাখবেন। তো এখানে তফাৎ হচ্ছে যে রেজিস্টার করলাম, তারপরে এনকিউ করলাম, এখানে একটা ডব্লিউপি যে আমরা যে অ্যাড অ্যাকশন না করে এখানে করতে হবে হ্যাঁ অ্যাড অ্যাকশন তো করতেই হবে, সেটাও তো করতে হবে। আমরা এটা দেখি, আমরা একটু ইয়েতে যাই, এটা একটু ভুলে গেছি, সেটা একটু দেখি। .15 কী করেছিল যেন, এই যে অ্যাড অ্যাকশন, হ্যাঁ এটার অ্যাড অ্যাকশনও আছে, এটা অ্যাড অ্যাকশনও করতে হবে। একই অ্যাড অ্যাকশন ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, এটার অ্যাড অ্যাকশন আপনাকে করতে হবে। তো এটাকে আমি দিলাম, এটাকে আবার ভালোভাবে করি। ফাংশন সিএসএস, অ্যাড অ্যাকশন আগের মতো। ডব্লিউপি স্ক্রিপ্টস, ফাংশন নেম, আমাদের ফাংশন নেম হচ্ছে কন্ডিশনাল। আপনি এটা কপি করবেন, আমি কপি করলাম না, কপি করে নেবেন যেন ভুল যেন না হয়, একই নাম থাকতে হবে। এটা লিখলাম, তো এটা অ্যারেকশন করে নিতে হবে। একই নামে অ্যারেকশন করলেন, এনকিউ করলেন, রেজিস্টার করলেন, এনকিউ করলেন, তারপরে একটা নতুন একটা ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডব্লিউপি স্টাইল অ্যাড ডেটা। ডব্লিউপি স্টাইল অ্যাড ডেটা, এই ফাংশনটা দিয়ে কি করা হয়, এই ফাংশনটা দিয়ে আপনার স্টাইল শিটে মেটা ডেটাকে সংযুক্ত করা হয়। মেটা ডেটা কি, এখানে একটা অতিরিক্ত মেটা ডেটা মানে কি আসলে এটা আমাদের বুঝতে হবে। মেটা ডেটা হচ্ছে ডেটা সম্পর্কিত ডেটাকে বলে মেটা ডেটা। যেমন ধরেন আমি যেটুকু বুঝি আর কি, সেটা হয়তো ভুল হইতে পারে, আপনারা আমার জানাটা আমি বলতেছি, আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে, যেমন আমি বলি যদি আমি ভাত খাই, এটা একটা ডেটা, তথ্য বা ইনফরমেশন। যদিও ডেটা এবং ইনফরমেশনের তফাৎ আছে, তো আমিও ধরে নিচ্ছি এটা ডেটা বা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন। তো ইনফরমেশনটা আমি যদি বলি আমি ভাত খাই, এটা একটা ইনফরমেশন। এখন যদি বলি তবে ভাতটা হচ্ছে আমি যে ভাত খাই সে ভাতটা হচ্ছে মোটা চাউলের ভাত, আমি চিকন চাউলের ভাত খাইতে পারি না, আমি খাই মোটা চাউলের ভাত। এই যে আমি প্রথমে একটা তথ্য দিলাম আমি ভাত খাই, তারপরে ওই খাওয়ার ভিতরে ভাত, ওই তথ্যের উপরে আরেকটা তথ্য দিয়ে দিলাম, ওটার ভিতরে যে ভাত তথ্যটা ছিল সেই তথ্য সম্বন্ধে আরেকটা তথ্য দিলাম যে এটা মোটা চাউলের ভাত।
এই যে অতিরিক্ত তথ্যের উপরে যে তথ্য দিলাম এটাকে বলে মেটাডেটা। তো আমরা যে মেটাডেটাটা এখন এটা মেটাডেটা একটা স্টাইল শিটে মেটাডেটা মানে কি বলে সংযুক্ত করার জন্য এই ফাংশনটাকে ব্যবহার করা। সেখানে প্রথমে লিখবেন হ্যান্ডেল নেম কোনটা লিখবেন, এই যে এখানে যেটা দিয়েছেন এইটাই লিখবেন, এখানে দিয়ে দিবেন হ্যান্ডেল নেম দিবেন। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি ডেটা পয়েন্ট। আপনি যে সম্বন্ধে যে স্ট্রিংয়ের উপরে আপনি যে ডেটা যে সিএসএস ডেটা ভ্যালু এটা ভ্যালু, আচ্ছা আমরা এটা একটা ভ্যালু। এই ভ্যালুর জন্য ভ্যালু যে ডেটা পয়েন্টে কী সংযুক্ত হবে সে ডেটা পয়েন্টটা এখানে দিতে হবে। এটা কি কন্ডিশনাল হতে পারে, যেমন আমরা যেটা করছি সেটা হচ্ছে কন্ডিশনাল, এই যে এটা হচ্ছে কন্ডিশনাল, আর এটা হচ্ছে ভ্যালু লেস দেন i9, এটা ভ্যালু, আপনি এটা ভ্যালুটা লিখবেন এখানে, আর এটা যে ডেটা পয়েন্টে সংযুক্ত হবে সেটা লিখবেন এখানে। আমরা করছি কন্ডিশনাল, এই ডেটা পয়েন্টটা আমরা এটাকে সংযুক্ত করছি, কন্ডিশনালি সংযুক্ত করছি, সেজন্য লিখবেন কন্ডিশনাল। আর যদি লেখেন এটা আরও আছে যেমন টাইটেল, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা এই কি বরাবর সংযুক্ত হবে। তো কন্ডিশনাল হলে কন্ডিশনাল লিখবেন, RTL লিখতে পারেন, সাফিক্স লিখতে পারেন, অল্ট লিখতে পারেন, টাইটেল লিখতে পারেন, সেগুলো বিভিন্ন কাজের সময় আপনি ব্যবহার করেন। আপনি এখন আপাতত জেনে রাখেন, কাজ করতে গেলে সেগুলো আপনার কাজে লাগবে। আমরা এখন কন্ডিশনাল হিসেবে ব্যবহার করছি, সেজন্য এখানে লিখবেন কন্ডিশনাল, আর এখানে লিখবেন যে ভ্যালুটা লেস দেন i9, লেস